এই সরকারের যে একটা ব্যাপক রকম তোলপাড় লেগেছে, মানে এটা তুলনা করার জায়গা নেই। আমরা বলেছি যে সরকার সমন্বয়হীনতার অথই সাগরে হাবুডুবু খাচ্ছে এবং এর পায়ের নিচে মাটি নেই। এটা চলছে এখন হাওয়াইয়ের উপরে এবং একটা মেটিকুলাস ডিজাইনলি তাদের পেছনে একটা শক্তি আছে। এই শক্তি এদেরকে এখন পর্যন্ত টিকিয়ে রেখেছে এবং এর সাথে বাংলাদেশে কিছু ধান্দাবাজ শ্রেণীর রাজনীতিবিদ এবং মানুষ যারা ফুলিয়ে ফাঁপিয়ে দেশটার মধ্যে দিয়ে গত 1 বছর যে অনাচার অত্যাচার যা যাচ্ছে, এই অনাচার অত্যাচারকে আগামী দিনে ক্ষমতার ভাগিদার হওয়ার জন্য কিছু মানুষ এটাকে ব্যবহার করছে। এই প্রফেসর ইউনূসের শাসন বলতে এটা কোনো শাসনই না। এই বাংলাদেশে 18 কোটি মানুষ এর আগে যে শাসন দেখেছে, একেবারে স্বাধীনতার পর থেকে সবশেষ আওয়ামী লীগ শাসন পর্যন্ত যতগুলো শাসন ছিল, যতগুলো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইভেন খন্দকার মোস্তাকের শাসনও যদি বলি, আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে কোনো শাসনের চেয়ে নিকৃষ্টতম শাসনের পর্যায়টা এই দেশের মানুষ দেখে ফেলেছে। সেই শাসনের আরেকটা রূপ এবার প্রকাশ করলো প্রথম আলো পত্রিকা। তারা যখন বলছে সেপ্টেম্বরের মাঝামাঝি 2 উপদেষ্টাকে পদত্যাগ করতে বলা হয়েছিল, কিন্তু উপদেষ্টারা পদত্যাগ করেনি, তারা সময় নিয়েছেন। এটা সহজ অর্থ আপনি কি বুঝেন? সহজ অর্থ হচ্ছে সরকার বলছে বাবা তোমরা পদত্যাগ করো, তারা বলছে আমরা করতাম না। তারা তেরামি শুরু করছে। ব্যাপারটা কি? ব্যাপারটা একটা হচ্ছে এক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলমরে নিয়ে আমি অত না হয় নেগেটিভ বললাম না, যেভাবেই হোক তার ইমপ্রেশন একটা সে রেখেছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দেখলেই বোঝা যায়, এবং তার আমল নামাই গত 1 বছরে যদি টানেন, এই লোক সহজে ক্ষমতার সাথে, সে এমপিও হইতে চায়, মানে পারলে উপদেষ্টা পদ ছাইরা পরের দিন এমপি হয়, এই হচ্ছে তার মোটিভ। আবার কয় যে তফসিল ঘোষণার আগে আগে সে পদত্যাগ করবে, বলে নিজেই বলে। মাহফুজ আলম বলতেছে আমার যে কোনো সময় নেমে যেতে হয়, মানে ইনডাইরেক্টলি স্বীকার করেছে চাপ আছে। আমার খুব মনে পড়লো জানেন, ওই যে বলে না যে শেখ হাসিনা যাই ছিল তার একটা নিয়ন্ত্রণ ছিল তার দলের উপরে, প্রফেসর ইউনূসের কি আছে? প্রফেসর ইউনূসের থাকবেই না, কারণ তারা বসাইছে এরা, ইউনূস সাহেব নিজেই বলে। তো এখন মনে পড়ছে মুরাদ হাসান এই তথ্য প্রতিমন্ত্রী তো ছিল, এবং আমরা তখন ব্লগিং করি, আমাদের পুনিয়ার খোঁজে সেই কন্টেন্টগুলো এখনো তরতাজা আছে, আপনার সার্চ করে দেখবেন। মুরাদ হাসান যেই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবার নিয়ে অকথ্য ভাষায় কথা বলল, তার পরপরই কিছুক্ষণের মধ্যে আমরা এর তীব্র প্রতিবাদ করেছি। সে কিন্তু তখন রুলিং পার্টির তথ্য প্রতিমন্ত্রী, আমরা টেলিভিশনে তখন চাকরি করি, এবং বলতে গেলে ওই জায়গাটায় আমাদের হাত পা বাঁধা তথ্য মন্ত্রণালয়ের কাছে। তারপরেও কিন্তু পিছপা হয়নি, আমরা কথা বলেছি, এবং সেই রাতেই কিছুক্ষণ পরে জানা গেল শেখ হাসিনা বলেছে তুমি পদত্যাগ করো। একদম আলগস্তে পদত্যাগ করে চলে গেছে, কোনো টু শব্দ করার কোনো সাহস নেই, কারণ শেখ হাসিনা সেইভাবেই তার নিয়ন্ত্রণটা সেখানে রেখেছিল। না হইলে যে কি হইতে পারে মুরাদ হাসান জানে, মাহফুজ আলম আর এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানে, তারা যদি পদত্যাগ না করে ইউনূস সাহেব কেন, ওনার কোনো লোকই ওনাদেরকে, কারণ ওদের সাথে আবার যে এনসিপি ওয়ালারা আছে, বললেই সংসদ ভবনে গিয়ে যারা গিয়ে গেট জ্বালায় দিতে পারে, তছনছ করতে পারে, তাদের পক্ষে তো আরও তেরামি করাটা এটা কোনো বিষয় না। প্রথম আলো তার নিজের সোর্স থেকে কনফার্ম করেছে সেপ্টেম্বরে এই 2 উপদেষ্টাকে পদত্যাগ করতে বলা হয়েছিল, তারা পদত্যাগ করবেন না। মানে এটা আমার কাছে মনে হয়েছে কি জানেন, যে এই সরকার যে একটা এলোমেলো অবস্থায় পড়েছে, এর একটা রূপ। একটা সময় তারা নির্বাচনের পদত্যাগ, মাহফুজ আলম পদত্যাগ সে ইলেকশন করবে কি করবে না এই ডিসিশনে এখনো যেতে পারছে না। সজীব ভুঁইয়ার সেই কুমিল্লার মুরাদনগর, সে করুক আর তার বাপের এই করাক, ইলেকশন করতে গেলে তার একটা আগ্রহ যে আছে, এবং যে কারণে ওখানে সাংঘাতিক প্রজেক্ট নিয়ে বিতিকিচ্ছির এক কাণ্ড শুরু করেছে। এই 2 উপদেষ্টার পদত্যাগের শব্দ এসছে। এবার আসেন আরেকটা আলাপে। এখন বিএনপির ইচ্ছায় যদি এই 2 উপদেষ্টার পদত্যাগ করতে হয়, এটাও তারা আবার একটা ইগো হিসাবে নেবে। বিএনপি বলতেছে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করতে, জামাত কয়েকজন উপদেষ্টার নিয়ে তার আক্ষেপের কথা জানাইছে। 23 জনের উপদেষ্টা পরিষদ, এর মধ্যে যদি 5-7 জনকে সরে যেতে হয়, এই সরে যাওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশে আর 3 মাস বাদে একটা ইলেকশন ডক্টর ইউনূস সাহেব করবেন, এবং ডক্টর ইউনূসের যার প্রশাসনেই সে নিজে বলতেছে যে এখন আমি প্রশাসন দেখভাল করব, প্রশাসনে ওনার নিয়ন্ত্রণ আছে, ওনার উপদেষ্টারাই তো বলে। মাহফুজ আলমই বলছে যে প্রশাসন কথা শুনে না, প্রশাসন বসে আছে, সামনে দলীয় সরকার আসলে দলীয় সরকারের কথা শুনবে। তো উনি কোন বলিয়ানটায় হয়ে উনি যে মিষ্টি কথা বলেন, প্যাচ তো অনেক লাগছে, প্যাচগুলো আমি আপনাদেরকে একে একে বলবো, একটা প্যাচ না। আজকে আমরা আপনাদেরকে পরবর্তী আলোচনাটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি, যেখানে এই সরকার যে আসলে ইলেকশন করতে চায় না, ভেতরে এটার কিছু রূপ দেখা যাচ্ছে। তারা কিভাবে এখনো বিপ্লবী সরকারের খায়েশ নিয়ে ঘুরছে, চলেছে 1 বছর সাংবিধানিক
ভিত্তির কথা বলে, সাংবিধানিক ভিত্তি নাই, কিন্তু সাংবিধানিক ভিত্তি ধুয়ে, সেইটা ওই যে বলে না ধুয়ে পানি খাওয়া, সেইটা ধুয়ে তারা পানি খেয়ে ফেলেছে। তো এখন আবার তারা নাকি বিপ্লবী সরকারের রূপ নেবে। মানে এটা হচ্ছে জাস্ট ক্ষমতা আঁকড়ে থাকার, ক্ষমতা আঁকড়ে রাখার একটা শেষ কৌশল। এবং এনসিপি জানে, ছাত্র উপদেষ্টারা জানে, ডক্টর ইউনূস গেলে পরে তাদের গতি নাই। যতই বিএনপি ছাড় দিয়া তাদের কয়েকটা আসন দিক, এই দিন তো দিন না। আর ওই যে তাদের স্বপ্নের ভূত আওয়ামী লীগ বসে আছে, সীমানার ওপারে আছে, সীমানার এপারে আছে। এই ভূত যে আস্তে আস্তে সজাগ হচ্ছে, এই ভূত যে আস্তে আস্তে নড়ছে, ভূতের নারণ, তাদের চোখে ভূতের নারণ, তারা টের পাচ্ছে না, ভূতের নৃত্য তারা টের পাচ্ছে। গত কয়েকদিন ধরে খেয়াল করবেন, চুপ, এরা খাপটি মেরে আছে। এনসিপি মানে আওয়ামী লীগকে গালিগালাজ, আওয়ামী লীগ নিয়ে ফেনা তোলাই যাদের মূল পুঁজি রাজনীতির, এই এনসিপি, জামাতি ইসলামী, বিএনপি বেশ চুপ, একদম ঘাপটি মারা। আওয়ামী লীগ নিয়ে তেমন কিছু কথাবার্তা বলে না। এগুলো সব কিছুই হচ্ছে মানে একটা তাদের ভেতরে যে একটা চিন্তা আছে যে এটাকে কেমনে আর ট্যাকেল দিই। ইন্টারন্যাশনাল কমিউনিটি কিছু কথাবার্তা বলা শুরু করেছে। যাই হোক, এই ছাত্র উপদেষ্টারা এবং ছাত্র সমন্বয়করা তো দেশটাকে ডুবিয়েছে। তো ফলে এখন তারা এই যে ডোনাল্ড ট্রাম্প এর আগের বার ক্ষমতা ছাড়ার সময়, আপনার তখন তো এআই ছিল না, কার্টুন বের ছিল না, ওই হোয়াইট হাউসের টেবিল ধরে পড়ে রয়েছে, বেরোবে না, চেয়ার টেবিল সহকারে তাই না বাইর করতে হইতেছে। দেখেন না শেষ তকাদের এই অবস্থা হয় কিনা। ওই যে হীরক রাজার দেশের শেষ দৃশ্যে দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। বাংলাদেশটা এত সহজ না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।